This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH আর এবার আজকের ডাবল স্পেশাল শুরু করছি, মানে হাজার খবরের ভিড়ে যে খবর অত্যন্ত স্পেশাল, যে সম্পর্কে তথ্য অনেক বেশি করে জানা আপনার প্রয়োজন, কারণ সেই তথ্য জানুন, ভাবুন আর দেখুন। আজ আমাদের স্পেশাল খবর কোনগুলো? প্রথম স্পেশাল খবর, দাগিরা বেচারা, যারা দুর্নীতি করে চাকরি পেলেন, যাদের জন্য যোগ্যদের চাকরি গেল, তারা বেচারা, তাদেরকে বাঁচাতে রাজ্য এত মরিয়া কেন? বলবো আজ অবশ্যই। আজকের দ্বিতীয় স্পেশাল খবর, রোবো বিচারক দেখুন, এখন তো এআই এর যুগ, সবকিছুতেই এআই এর রমরমা, এবার এআই বিচারক, বিচার হবে তাড়াতাড়ি, বলবো আজ ডিটেলে। আজ শিক্ষক দিবস, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। প্রতি বছর এই দিনটায় আমরা শিক্ষকদের শ্রদ্ধা জানাই। আজ কি করলাম? সারাদিন চাকরিহারা শিক্ষক এবং চাকরি প্রার্থী শিক্ষকদের হা হুতাশ শুনে গেলাম। রবিবার নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা, 2016 সালে শেষবার যে পরীক্ষা হয়েছিল সেই প্যানেল পুরোপুরি বাতিল। অযোগ্যদের পুরোপুরি ঝাড়াই বাছাই করতে পারেনি এসএসসি, তাই ঢাকি সমেত বিসর্জন। রাজ্য সরকার বরাবরের মতো এখনো কিন্তু অযোগ্যদের পাশেই রয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন ব্যতিক্রমী নিয়োগ। দাগিদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তো বেচারা। বেচারা শিক্ষক দিবস হলে মঞ্চে কারা উঠবেন দেখে নিন আমরা একবার এক ঝলকে, আপনারাও দেখুন। যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে। হাইকোর্ট বলেছে দাগি শিক্ষক, দাগি শিক্ষক বলেছে সুপ্রিম কোর্টও। আর শিক্ষক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বললেন যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে। কোন কোন বেচারা অযোগ্য প্রমাণিত হলেন? ঘোষিত 1806 জনের নাম, তার মধ্যে অনেকেরই তৃণমূল যোগ বেশ শক্তপোক্ত। প্রথমেই বলবো অঙ্কিতা অধিকারীর কথা। 2022 সালে অঙ্কিতার চাকরি চুরি ধরা পড়ে হাইকোর্টে। অঙ্কিতার বাবা পরেশ অধিকারী তখন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী। পরের হাই প্রোফাইল নাম শম্পা ঘোষের। বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষের বৌমা। নির্মল পানিহাটির তৃণমূল বিধায়ক। দাগি তালিকায় রাজপুর সোনারপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ। মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ শামসুদ্দিন আহমেদ, তার নামও জলজল করছে তালিকায়। শামসুদ্দিনের স্ত্রী মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্য। শুধু চাকরি চুরি নয়, চাকরি বিক্রিরও অভিযোগ শামসুদ্দিনের বিরুদ্ধে। এবার বলবো রাজ্যটক দম্পতির কথা। দাগি তালিকায় তৃণমূল নেতা বিভাস মালিকের নাম রয়েছে বিভাসের স্ত্রী সন্তোষীরও। কথায় বলে না, একসাথে করি কাজ, হারি জিতি নাহি লাজ। পরিবার সমেত চাকরি চুরির আরও নিদর্শন আছে। হুগলি জেলা পরিষদের প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ সাহিনা সুলতানা দাগি শিক্ষিকা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবিও আছে সাহিনার। নাম রয়েছে সাহিনার বৌদি নমিতা আদকেরও। সাহিনা এখন তৃণমূল ছেড়ে বিজেপিতে, কিন্তু সাহিনার দাদা খানাকুলের 1 নম্বর পঞ্চায়েত সমিতির দাপুটে তৃণমূল নেতা। পারিবারিক যোগ, শাসক যোগ, এরাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে। বেচারা দাগি শিক্ষক দেখালাম কারা। যাদের বেচারা বলা হলো তারা কিভাবে চাকরি পেয়েছিলেন? মোটামুটি কয়েকটি ভাগ করেছিল সিবিআই, যেমন ওএমআর জালিয়াতি, র্যাঙ্ক জাম। এই অনিয়ম কিভাবে হলো মনে করিয়ে দিই আপনাদের, তাহলেই বুঝতে পারবেন। পাশের উইন্ডোয়ে ছবিটা দেখুন।
সবই টাকার মহিমা। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী ওই সেই অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে এমনই টাকার স্তূপ উদ্ধার করেছিল ইডি, যার প্রথম তারপর থেকে আমরা এই দুর্নীতি সম্পর্কে একটু একটু করে জানতে শুরু করলাম। দুটো ফ্ল্যাট মিলিয়ে নগদে 49 কোটি টাকা ছিল, মানে হাঁপিয়ে গেছিল ইডির আধিকারিকরা টাকা গুনতে গুনতে। নিয়োগ দুর্নীতির টাকা বলেছিল ইডি। দাগি শিক্ষকরা কে কত দিয়েছিলেন? তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণকে নিয়ে সিবিআই চার্জশিট দিয়েছিল, তাতে যা বলা হয়েছিল দেখুন একবার। চাকরি বিক্রির ক্ষেত্রে জীবন কৃষ্ণ সাহার প্রাইস লিস্ট ছিল, অর্থাৎ 12 লক্ষ থেকে সর্বোচ্চ 15 লক্ষ টাকা বিভিন্ন চাকরি প্রার্থীর থেকে নিয়েছেন জীবন কৃষ্ণ সাহা, তেমনটাই অভিযোগ কেন্দ্রীয় এজেন্সি চার্জশিটে দাবি করেছে যে যাদের থেকে 12 লক্ষ 15 লক্ষ আবার কারো কারো থেকে পরিচিত কেউ হলে 8 লক্ষ টাকাতেও সেই সিট বিক্রি করা হয়েছে, চাকরি বিক্রি করা হয়েছে। কিন্তু যেই এই টাকাতে রাজি হোক বা এই টাকা দিতে রাজি হোক, তাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হতো, অ্যাডভান্স টাকা দিতে হতো। কত টাকা সেক্ষেত্রেও তালিকা ছিল। কাউকে 60,000 টাকার নিচে কোনোভাবেই জীবন নিতেন না জীবন কৃষ্ণ সাহা, সে কথা আগেই চার্জশিটে জানিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। কাউকে 60,000, কাউকে 1 লক্ষ 2 লক্ষ, কোনো ক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত দিতে হতো জীবন কৃষ্ণ সাহাকে। আর যদি কেউ নগদের টাকা না দিতে পারতেন, তাহলে অনেক সময় জমির নথিও বন্ধক রাখতে হতো জীবন কৃষ্ণ সাহার কাছে। পরীক্ষার আগেই ঘুষের টাকা পৌঁছে গিয়েছিল, তাই পরীক্ষায় বসার আগেই কোড পাঠিয়ে দিয়েছিল দালালরা। উত্তরপত্রে তার ছাপ পেয়েছে সিবিআই। দেখাবো আপনাদের, বিগওয়ালে দেখাবো পরিকল্পনা করেই কিভাবে দুর্নীতিটা হয়েছিল। দেখুন, ওএমআর শিটে সাংকেতিক চিহ্নের ব্যবহার, আর সেই দালালদের নির্দেশেই সাদা খাতা জমা দিয়েছিল দাগিরা। সেটাই ছিল প্রার্থীকে চিহ্নিত করার কোড। উত্তরপত্র বিকল্প গোল করাও ছিল এক ধরনের কোড। তাই গোল্লা পাকিয়েই খাতা জমা দেন অনেক দাগি। এবার দেখাবো আপনাদের প্রতিনিধি সুমন, আমাদের সহকর্মী সুমন মহাপাত্রের পাঠানোর এই রিপোর্ট। এসএসসি 2016 পরীক্ষায় চাকরি নিয়ে দুর্নীতি করতে পূর্ব পরিকল্পনা করা হয়েছিল এবং সেখানে ছিল কোডিং অর্থাৎ সাংকেতিক চিহ্ন। সাদা খাতা মানে এক দালালের সংকেত, অন্যদিকে অন্য কোনো প্রশ্ন অর্থাৎ 4-এর ডি সেটা অন্য দালালের সংকেত। এভাবেই দালালদের সংকেত ছড়িয়েছিল চারদিকে, আর ওএমআর শিটে ছিল তার রিফ্লেকশন। সেই সংকেত দেখেই দাগি কারা তাদের শনাক্ত করা গেছে। দেখুন, চাকরি চোর ধরা পড়েছিল অনেক আগে। গত শনিবার সন্ধ্যায় নাম সামনে আসে, একসঙ্গে 1806 জন শিক্ষকের নাম সামনে আসে। অনেকের ধামও খুঁজে বের করেছি আমরা। যে চাকরি করতেন সেই চাকরি আর নেই। নতুন নিয়োগ পরীক্ষাতেও এরা বসতে পারবেন না। এসএসসির অনিচ্ছা সত্ত্বেও একে একে নির্দেশ কার্যকর হচ্ছে। আরেকটা কাজ এখনো বাকি, বেতনের টাকা। সেই বেতনের টাকা 12% হারে সুদ সমেত ফেরাতে বলেছিল আদালত, হাইকোর্টও বলেছিল, সুপ্রিম কোর্টও বলেছে। কিছু হাত গুটিয়ে বসে রয়েছে কে? রাজ্য সরকার। হাইকোর্টে আদালত অবমাননার মামলাও হয়েছে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বদলাবার জন্য ওরা অনেক চেষ্টা করেছেন, রিভিউ ফাইল করেছিলেন, রিভিউ খারিজ হয়ে গিয়েছে, অনেক অ্যাপ্লিকেশন ফাইল করেছিলেন, খারিজ হয়ে গেছে। রায়কে কার্যকর করতে হবে। যদি সুপ্রিম কোর্ট রায়কে কার্যকর না করা যায়, তাহলে ভারতবর্ষে গণতন্ত্র থাকবে কোথায়? এই যে আদেশ ছিল, যারা সরাসরি দাগি বলে চিহ্নিত, দুর্নীতিগ্রস্ত বলে চিহ্নিত, তাদের টাকা ফেরত দিতেই হবে, তাদের তো কোনো উপায় নেই। রাজ্য সরকার বেতনের টাকা ফেরানোর তোড়জোড় শুরু করেনি, কিন্তু মুখ্যমন্ত্রী অন্য নিয়োগের কথা বলছেন। দাগিদের অন্য চাকরি দেওয়া যায় কি? যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে, এটা আমি আইনের সাথে আলোচনা করছি। হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা, সেটা আইন যা বলবে, আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। যদি কেউ বলে আমি সংবিধান মানব না, তাহলে কেউ বলতে পারে আমি চাঁদেও কাউকে বসবাস করার পারমিশন দিচ্ছি। আর যদি কেউ সংবিধান মানে, তাহলে দাগিদের কোনো পরীক্ষায়, অ্যাটলিস্ট এই পরীক্ষায় তো বসার কোনো সুযোগ নেই এবং আইন মেনেও কোনো কিছু করা যাবে না। যেরকম আপনারা জানেন, দাগিদের ভাতা দেওয়ার সিস্টেম চালু হয়েছিল, সেটাও আজকে হাইকোর্ট কিছুদিন আগে হাইকোর্ট স্টে দিয়ে দিয়েছে। যদি আবার চেষ্টা করা হয়
তাহলে বুঝতে হবে যে সেই পদক্ষেপের পিছনে রয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে, স্বয়ং নিজে। আমি সিবিআইকে বলবো যে 4টে নিয়োগ প্রক্রিয়ায় তারা তদন্ত করছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে এক্ষুনি কাস্টোডিয়াল ইন্টারোগেশন করুক। এত মামলার কথা হচ্ছিল না, এইসব শুনলেই আদালত মানেই মনে পড়ে তারিখ পে তারিখের কাঁটা। কিছুটা সমস্যা এড়াতে রোবো বিচারকের কথা ভাবছে কেন্দ্র। এটাই আমাদের আজকের দ্বিতীয় স্পেশাল কথা বলবো আপনাদের। বিগওয়ালে দেখাই আপনাদের, দেখুন দেখুন এই মুহূর্তে আদালতে রোবো বিচারক, বিচার ব্যবস্থার এআই ব্যবহারের পথে কেন্দ্রীয় সরকার। তবে তবে এজলাসে রোবট বসবে এমনটা কিন্তু নয়, বরং কি দেখা যাচ্ছে যে তাকে মানে বিচারক থাকবেন, তাকে সাহায্য করবে এআই। মামলার তথ্য পুরনো রায় চট করে খুঁজে দেবে এআই। আর আপাতত নিম্ন আদালতে এআই ব্যবহার করা হবে এমনটাই কথা, এবং খুচরো অপরাধ জমি মামলায় এআই এর ব্যবহারের কথা বলা হচ্ছে। প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠানো হবে বিচারকদের, এবং ভিন দেশের আদালতে কিভাবে কাজ শিখবেন বিচারকরা। এবার শোনাবো আপনাদের আইনজ্ঞ যারা, আইন বিশেষজ্ঞ যারা, তাদের বক্তব্য। এই টেকনোলজির সাহায্য নিলে যে তথ্যগুলো তাড়াতাড়ি পাওয়া যাবে। অনেক সময় তো এই তথ্য পাওয়ার জন্য অনেক দেরি হয়। এখন এআই ব্যবহার করে যে তথ্যগুলো সামনে চলে আসে, তাহলে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বিচারকদের তো সাহায্য করবেই। মানে যে মামলার মধ্যে খুব একটা কমপ্লিকেশন নেই, সেই সব মামলায় এআই এর ব্যবহার করলে জাজমেন্টগুলো ত্বরান্বিত হবে, তাড়াতাড়ি হবে, এবং অনেক মামলা নিষ্পত্তি হয়ে যাবে। হিউজ হার্ড পেপারস, আমরা যেটাকে বলি হার্ড ডকুমেন্ট, সেই ডকুমেন্টটা সফট কপিতে কনভার্টেড হয়ে যাচ্ছে। একটা ল্যাপটপের মধ্যে হাজার হাজার মামলার নথি ঢুকে যেতে পারে একটা হার্ড ডিস্কের মধ্যে। এই একটা দিক। অর্থনৈতিক দিক থেকে সুবিধা। কমার্শিয়াল পার্লেন্সে যে সমস্ত ডিসপুট হয়ে থাকে সেইগুলোর নিষ্পত্তি যদি দ্রুত হয়, আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে কিন্তু বিদেশি যে সমস্ত ব্যবসায়ী সংস্থা রয়েছে তারা ভারতবর্ষে ইনভেস্টমেন্ট করতে আরও বেশি আগ্রহী হবে। বেশ নতুন একটা বিষয় কিন্তু রোবো বিচারক। 2019 সালে এস্তোনিয়ায় এই রোবো বিচারক প্রথম ব্যবহার করা হয়। কি লাভ হয়েছিল দেখুন। বিচার করার সময় তাকে তার স্বাধীন মত তৈরি করতে হবে। এআই তাকে সাহায্য করতে পারে বিভিন্ন তথ্য দিয়ে, কিন্তু বিচার নির্ণয়টা বিচারপতিকেই করতে হবে। সেখানে হিউম্যান যে ইন্টেলিজেন্স, তার উপরে কিছু হয় না। বড় বড় মামলা, মানে যে মামলাতে অনেক জটিল তথ্য বা আইনের ব্যাখ্যা আছে, সেই সব মামলায় কিন্তু এআই এর মাধ্যমে করা শক্ত আছে। হবে না বলছি না, কিন্তু সেগুলো মামলা এআই এর মাধ্যমে একসঙ্গে মানে একটা সেট প্যাটার্নে বিচার করা একটু দুরূহ ব্যাপার। টহলদারির সময় জল ঢাকার প্রবল জলস্রোতে বিপত্তি। নাগরাকাটায় নদীতে ভেসে যাওয়া এসএসবি জওয়ানের দেহ উদ্ধার। ভুটান সীমান্তে নদীতে টহল দিচ্ছিলেন এসএসবি 46 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। আর সেই সময় উত্তাল জল ঢাকার স্রোতে ভেসে যান এসএসবির এএসআই সমরেশ দাস। এসএসবির সঙ্গে তল্লাশিতে নামে বিপর্যয় মোকাবিলা দল। নাগরাকাটার রেল ব্রিজ সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।